সাদা দলের বা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে আছেন এমন ব্যক্তিরা সেই ভিসি পদে নিয়োগ পেলেন। তাহলে আসলে সেই যে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগের কারণে র্যাঙ্কিং এ পিছিয়ে, সেই কারণটি থেকে কি এখন মুক্ত হতে পারছে? সরকার প্রধান যেভাবে ভাবেন, যা চিন্তা করেন, যা বলেন, তার সঙ্গে ওনার যারা সহকর্মী আছে, মানে ওনার ক্যাবিনেটের যারা সদস্য আছেন, তারা ঠিক একইভাবে ভাবেন কিনা, চিন্তা করেন কিনা, এটা আমার কাছে সন্দেহ হয়। বেগম জিয়ার সরাসরি হস্তক্ষেপে তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার সরাসরি হস্তক্ষেপে তিনি তার চাকরি ফিরে পেয়েছেন। একই রকম কথা ওই সেই ডিবি হারুন বলেছিলেন, আলোচিত ডিবি হারুন। ওনার নাকি চাকরি আছে 1 মাস, তো ঠিক আছে 1 মাস আছে, কারণ 1 মাস পরে ওনার এক্সটেনশন হবে। 50,000 কনস্টেবল তাদের বাড়িতে বাড়িতে লোক পাঠিয়ে দেখা হবে, আর মানে বাড়িতে লোক পাঠাবে। এই লোকটা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল কিনা, যখন এসেছিল 2014-তে তখন কি আগের সবাইকে বাদ দিয়েছিল? অনেকে বাদ দিয়েছিল। তাহলে আপনার সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য কি থাকলো? কি বলেছেন আসলে তারেক রহমানের সাথে কথা এই বিষয়গুলোতে আশ্বস্ত হয়েছেন কিছু? নিজে কিন্তু একটা ধারণা পেয়েছেন যে আসলে মানুষ কি ভাবছে, কি বলছে। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে খুব ইতিবাচক। শক্তপোক্ত সমালোচনা করতে, তাদেরকে একরকম আস্থায় নিয়ে যাওয়া, যেন খুব শক্ত সমালোচনা আর জারি হোক প্রধানমন্ত্রী। যদি সেটাও হয় তাও খারাপ না। প্রশ্ন হবে লাগামহীন, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। রাজনৈতিক নিয়োগের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাঙ্কিং এ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অথচ দায়িত্ব নেওয়ার পরই দলীয় বিবেচনায় বিএনপি সমর্থক সাদা দলের নেতা ও বিএনপি পন্থী শিক্ষকদের দেশের 8টি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে একযোগে নিয়োগ দিয়েছে বর্তমান সরকার। পুলিশ সপ্তাহের আয়োজনে প্রধানমন্ত্রী বলেছেন, পুলিশ কোনো দলের নয়, অথচ তার উপস্থিতিতেই ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম নিজেকে শতভাগ বিএনপি সমর্থক হিসেবে সগর্বে উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী পুলিশকে নির্দেশনা দিয়েছেন রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনা করতে। কিন্তু এই সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় ডাকসুর সাবেক নেত্রী ইমিকে সন্ত্রাস বিরোধী আইনে 2 মাস কারাভোগ করতে হয়েছে। যে ডাকসু নেতা মোসাদ্দেকের নেতৃত্বে জবরদস্তি করে তাকে থানায় সোপর্দ করা হয়েছিল, পরে আবার আরেক ঘটনায় সেই মোসাদ্দেককেও পুলিশের সামনে মারধর করে থানায় দেয় ছাত্রদল। এমন ঘটনাগুলোতে পুলিশ রাজনৈতিক পরিচয় উপেক্ষা করতে পারলো কোথায়? অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এর প্রতিবাদ করেছেন এনসিপির নাহিদ সার্জিস্টা। সীমান্ত হত্যা ঠেকাতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রীকে হাতে লাল চুড়ি পরার পরামর্শ দিয়েছেন আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ভারতে মুসলিম নির্যাতন নিয়েও রাজনীতিতে উত্তেজনা চলছে। কিন্তু উত্তেজনা তো দূরের কথা, আলোচনাতেও কেন নেই হামে 4 শতাধিক মৃত্যুর বিষয়টি? এসব নিয়ে আলোচনায় স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন, সময় দিচ্ছেন। শুরু করি যে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন এবং সেখানে তার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। একটা বিষয় খুব আলোচনায় আসছে যে তিনি বলেছেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই কেন, তার একটা কারণ হচ্ছে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ। তিনি এটাকে পয়েন্ট আউট করেছেন। কিন্তু এই সরকার আসার পরপরই তো আমরা দেখলাম 8টি বিশ্ববিদ্যালয় একসাথে ভিসি নিয়োগ করা হলো এবং সেখানে যাদেরকে নিয়োগ দেওয়া হলো তারা সাদা দলের বা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে আছেন এমন ব্যক্তিরা সেই ভিসি পদে নিয়োগ পেলেন। তাহলে আসলে সেই যে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগের কারণে র্যাঙ্কিং এ পিছিয়ে, সেই কারণটি থেকে কি এখন মুক্ত হতে পারছে? দেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথাটা বলেছেন, এটা কিন্তু আমার ধারণা, এটা ওনার ফিলিংস থেকে উনি বলেছেন, উনি এভাবেই ভাবেন। আমাদের সমস্যাটা হলো কি জানেন, আমাদের সমস্যাটা হলো যে নতুন যে সরকারটা এসেছে, এই সরকার প্রধান যেভাবে ভাবেন, যা চিন্তা করেন, যা বলেন, তার সঙ্গে ওনার যারা সহকর্মী আছে, মানে ওনার ক্যাবিনেটের যারা সদস্য আছেন, তারা ঠিক একইভাবে ভাবেন কিনা, চিন্তা করেন কিনা, এটা আমার কাছে সন্দেহ হয়। মানে একটা সিনক্রোনাইজেশনের অভাব আমি অনুভব। উনি প্রত্যেকটা ক্ষেত্রে যা যা এই যে কথাটা বলছেন, দেখেন গত 2 দিন আগে, পরশুদিন এবং তার গতকালকে, এটা ছিল পুলিশ সপ্তাহ। পুলিশ সপ্তাহের প্রথম দিন উনি বললেন যে আমরা দলীয় বিএনপির পুলিশ চাই না, আমরা দলীয় পুলিশ চাই না, বললেন তো। তার ঠিক পরের দিন ওনার অফিসে পুলিশদের একটা অনুষ্ঠান ছিল, ওই জন্য পুলিশ সপ্তাহের শেষ দিন আর কি। সেখানে ঢাকা রেঞ্জের ডিআইজি উনি ওখানে দাঁড়িয়ে বললেন যে উনি কিভাবে জাতীয়তাবাদের সৈনিক। ওনার সঙ্গে জিয়াউর রহমানের কবে দেখা হলো, ওনার সঙ্গে জিয়াউর রহমানের উনি যখন 7ম শ্রেণীতে পড়েন তখন উনি জিয়াউর রহমানকে ধানের শীষের একটা মালা পরিয়ে দিয়েছিলেন। তারপর যখন আরো 2বার তার সঙ্গে দেখা হয়েছে 3 বছরের মধ্যে। এই যে কাহিনী আদ্য পান্তনি প্রায় 500 মিনিট বক্তৃতা দিয়েছেন, 500 মিনিট ধরে গেলে এটাই বলা প্রমাণ করার চেষ্টা করেছেন। আজ পর্যন্ত এক চুলো নড়েন নাই সেই জাতীয়বাদী আদর্শ। হ্যাঁ, নড়েন নাই। উনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে উনার চেয়ে বেশি বিএনপি আর কেউ নাই।
জিয়াউর রহমান এবং বেগম জিয়া ছিলেন, দুজন তো মরে গেছে, এখন উনি এই যে বোঝাতে চাইলেন, তাহলে এই কথাটার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর আগের দিনের কথা কোনো মিল পাচ্ছেন না। এবং যখনই কথা উনি বলছিলেন তখন মঞ্চে প্রধানমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র সচিব ছিলেন এবং আইজি ছিলেন, সকলের উপস্থিতিতে কথা বলেন। কেন বলেন, কেন বলতে দেওয়া হল? এবং বলার পর ওনাকে কিছু বলা হয়েছে কিনা আমি জানি না, ওনাদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে যে আপনি তো প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাকে উপেক্ষা করছেন, উনি তো প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা উপেক্ষা করছেন ভাই, একদম একদম স্পষ্ট একদিনের মাথায়। একদমই। আর এমন বক্তব্যটা তো আসলে ইনস্ট্যান্ট বক্তব্য না, তিনি একটা লিখিত বক্তব্য, যেটা লিখিত, চর্চিত, চিন্তিত একটা বক্তব্য দিচ্ছেন, সুচিন্তিত, তাই নয় কি? এখন এটাও কি, এখন ধরেন ওনার শুনলাম আমি ওনার নাকি চাকরি আছে 1 মাস, তো ঠিক আছে 1 মাস আছে, 1 মাস পরে কোনো এক্সটেনশন হবে? আমি কিন্তু সকৌতুকে অপেক্ষা করবো যে 1 মাস পরে এক্সটেনশন হবে কিনা, অথবা ওনার চাকরি কি এই অপরাধে 1 মাসের আগেই ওনাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে, 15 দিনে, 10 দিনে, অথবা 7 দিন পরে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া যায়। আর এই দুটো কোনটা হবে? যদি প্রথমটা হয়, এই চাকরি এক্সটেনশন হয়, তাহলে বুঝবেন এই কাজ আগামীতে হতেই থাকে। তখন সবার কাছে একটা মেসেজ যাবে যে এরকম ভাবে স্তুতি করলে, তোল দিলে, তাহলে তার চাকরি বেড়ে যায়। প্রধানমন্ত্রীর মুখে যাই বলুন না কেন, তিনটাই আসলো। আর যদি ওনার যদি অ্যাকশন নেওয়া হয়, যে চাকরি আছে 1 মাস, কি আর কমাবে, হয়তো কাল ঘোষণা করে বাদ দিয়ে দেওয়া হয়, তোমার চাকরি 1 মাস আগেই তোমাকে অবসরে যেতে হবে, তাহলে বুঝতে হবে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটাকে সবাই মিন করছে, সবাই সেটাকে গুরুত্ব দিচ্ছে। আর যদি কিছুই না হয়, এক্সটেনশনও হলো না, ওনার আগেই চাকরি চলে গেল না, কিছুই হলো না, তাহলে বুঝতে হবে প্রধানমন্ত্রী কি বলেন কি বলেন না এর কোনো গুরুত্ব নাই। ওনার মধ্যে বলে যাচ্ছে, এদের মধ্যে তেল দিয়ে যাচ্ছে। তো এখন এই তিনটা কোনটা হবে আমরা অপেক্ষা করি, দেখি। কিন্তু যে কথাটা উনি বললেন এটা আমাদের শুনতে ভালো লাগে না। দেখেন একই কথা বলি, উনি বলছেন দলীয় পুলিশ যেন দলীয় না হয়, ভালো কথা। এপ্রিল মাসের সম্ভবত 4 তারিখ, 13 জন, না 4 না 22 তারিখ, এপ্রিল মাসের 22 তারিখে 13 জন ডিআইজি, এআই, এই সময় ডিআইজি কে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে। কেন দেওয়া হলো? দেওয়া হলো এই কারণে যে তাদের মনে করেছেন যে এরা হয়তো আওয়ামী লাইনের লোক, আওয়ামী ঘরানা, এই জন্য বাদ দিন। মে মাসের 4 তারিখে আরো 16 জন ডিআইজি কে অবসর দিন। কেন দিলেন আপনি? বাধ্যতামূলক অবসর দিলেন তো। এবং এই কথাটা জিজ্ঞাসা করাতে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন রুটিন ওয়ার্ক। তাহলে আমরা কি প্রতি সপ্তাহে এরকম বাধ্যতামূলক অবসর দেখি? দেখি না। প্রতি সপ্তাহেও দেখি না, প্রতি মাসেও দেখি না। নতুন সরকার এলে পর দেখি। তাহলে রুটিন ওয়ার্ক হয় কেমন? তাহলে দলীয় বিবেচনা তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। যদি দলীয় বিবেচনা বাদ দেওয়া হয়, তাহলে পুলিশ দলীয় হবে না কেন? বাকি যারা আওয়ামী পদ, যারা মনে আওয়ামী পদ দেখছিল, সবাই তারা বিএনপি হয়ে যাবে এবং তারা প্রমাণ করার চেষ্টা করবে তারা কত বড় বিএনপি। এবং প্রমাণ করার পদ্ধতি কি? পদ্ধতি হলো বিএনপির কর্মীর মধ্যে আচরণ করা। ঘুরে ফিরে দেখতে হলো। এর মধ্যে আবার দেখলাম যে 50,000 কনস্টেবল, তাদের বাড়িতে বাড়িতে লোক পাঠিয়ে দেখা হবে, তাদের ভেরিফিকেশন করা হবে, তাদের নিয়োগটা ঠিক ছিল কি ছিল না। নিয়োগ ঠিক ছিল কি ছিল না দেখার জন্য বাড়িতে লোক পাঠাতে হবে কেন? তার মানে বাড়িতে লোক পাঠাবে এই লোকটা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল কিনা এটা বোঝার জন্য। আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যাল যে 2014 পরে যত লোক নিয়োগ হয়েছে সব আওয়ামী লীগের, আমি ধরে নিলাম। আপনি সবকে বাদ দিবেন? যদি আপনি সবকে বাদ দেন, তাহলে আপনার সঙ্গে আওয়ামী লীগের পার্থক্যটা কি থাকলো? আবার অন্যদিকে ধরেন আপনি, মানে আওয়ামী লীগ যখন এসেছিল 2014-তে, তখন কি আগের সবাইকে বাদ দিয়েছিল? অনেকে বাদ দিয়েছিল, অনেকে বাদ দিয়েছিল। ভাই এইটাই তো কথা। মহাত্মা গান্ধী একটা কথা বলছিলেন যে আমি চোখের বদলে চোখ নেওয়া পক্ষপাতী না। কারণ আমরা যদি চোখের বদলে চোখ নিতে থাকি, তাহলে আমাদের পুরো দেশটা অন্ধের দেশে পরিণত হবে। আচ্ছা, তাহলে তো আপনি যদি কোথায় তৈরি হলো সেই প্রশ্নটা? আপনি যদি ওদের মতোই করেন, তাহলে আপনার উপরে আপনাকে আলাদা ভাবতে কি হবে? আপনি তো মুখে বলছেন, আপনি যা বলছেন, আপনি যা করছেন, আপনি যে হাঁটছেন, আপনি যা পড়ছেন, কাপড় চোপড়, সবকিছু মিলিয়ে তো আপনাকে আমি একজন ব্যতিক্রমী প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে চাই। আপনার কাছ থেকে এরকম আসবে কেন? একটা ভাগে ভাই কিছু বলি আপনাকে, যেমন এই 50,000 পুলিশ কনস্টেবল, এদেরকে যদি সবাইকে আপনি বাদ দিয়ে দেন, তাহলে এই 50% ভালোবাসা আপনি কখনো পাবেন? এই 50,000 পুলিশ এবং তার পরিবার, এদের কাছ থেকে ভালোবাসা আপনি কখনো পাবেন? কি পাবেন? ঘৃণা পাবেন। কিন্তু যদি আপনি 50,000 কে রেখে দিতেন, তো এরা তো পুলিশের চাকরি করে তো ভাই, এরা তো আপনাকে ভালোবাসবে, বলবে এই লোক কত উদার।
আমরা আওয়ামী লীগের আমলে জয়েন করেছি, তারপর আমাদের উপর নির্ভর করছি। আমরা ধরেন বিপরীত দিকে কি হবে, 50,000 তো বাদ দেবেন না, ভেরিফিকেশন যখন হবে, যারা ভেরিফিকেশন করতে যাবে সেখানে লেনদেন হবে, টাকা পয়সা অনেক লেনদেন হবে। তারা বলবে না আসলে বিএনপি চাপা করে আওয়ামী লীগের পরিচয় দিয়েছিল, এগুলো বলবে। তার মানে কি একটা বিশাল অঙ্কের টাকা পয়সা লেনদেনের ব্যবস্থা কিন্তু আপনি করে দিলেন। কেমনে হলো ভাই? এটা কি আইনের শাসন বলে? আইনের কোন ধারায় লেখা আছে যে আগের গভর্নমেন্টের আমলে দলীয় পরিচয় যারা পুলিশ হয়েছে তাদেরকে বাদ দিতে হবে? এই যে যেমন বলেন, এই যে যেমন আপনার আমলে যারা নিয়োগ হবে, আবার ধরেন এই আমলে যারা নিয়োগ হবে, আপনি তাহলে দলীয় পরিচয় নিবেন, বিএনপি পরিচয়, আবার আগামী সরকার এসে আবার বাদ দিবে। এই মিউজিক্যাল চেয়ারকে আমাদের দেখতে হবে। মানে তাহলে এরকম একটা সমাধান, দুইটা সেট অফিসার থাকবে, যারা আওয়ামী লীগের সময় এক সেট চাকরি করবে, বিএনপির সময় এক সেট, বা অন্য দলের জন্য হয়তো তিন চারটা সেটও বানানো যেতে পারে। আমি জাস্ট এটা একটা মানে যোগ করেই বলছিলাম, কিন্তু এটা আমার অনেক সমস্যা আছে, আমি কি বলি, এটা আমার অনেক সমস্যা। সেই সমস্যা হলো সে যখন জানবে যে আগামী 5 বছর আমি চাকরি করতে পারবো না, তাহলে আমি এই 5 বছরে এত ইনকাম করে দিব যে ইনকাম দেওয়ার আগামী 5 বছর বসে কোনো সমস্যা। অথবা আগামী 5 বছরের জন্য কেউ না আসতে পারে সেই রকম একটা ব্যবস্থা করবো যেন আমরাই থাকতে পারি। মানে সব দিকেই বিপদের শেষ নাই। এই যে রেজাউল করিম মল্লিক যার কথা বলছেন, ঢাকার এই যে ডিআইজি যিনি বললেন, তিনি আওয়ামী লীগ আমলে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল, এবং তিনি বলছেন সেই অনুষ্ঠানেই তিনি বলেছেন যে সরাসরি হস্তক্ষেপে, বেগম জিয়া সরাসরি হস্তক্ষেপে, তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার সরাসরি হস্তক্ষেপে তিনি তার চাকরি ফিরে পেয়েছেন। একই রকম কথা ওই সেই ডিবি হারুন বলেছিলেন, আলোচিত ডিবি হারুন। তিনিও বলেছিলেন যে 2 বছর হবার আগেই তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হলো বিএনপির সময়ে বিনা কারণে, এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার পরামর্শে তিনি মামলা করেন, এবং পরবর্তীতে মামলা করে তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরি ফিরে পান। মানে সবাইকে আসলে ডিবি হারুনেরই একটা উৎপাদন তৈরি মানে প্রক্রিয়ায় আছে। আমি এই প্র্যাকটিসেরই সমালোচনা করি। এর আগেও যদি দিবে আমরা আগেও এরকম একজন মানে বিখ্যাত লোক ছিল পুলিশের, তার নাম হলো কোহিনুর মিয়া। ওনাকে কিন্তু এই গভর্নমেন্ট আমলে চাকরি দেওয়া হয়েছে। এখন আপনি ভাবেন তো কোহিনুর মিয়ার কথা। কোহিনুর মিয়া কিন্তু এই 17 বছর, মানে এই 16 বছর, 15-16 বছর যে সে কিন্তু দেশেই ছিল, উনি দেশেই ছিলেন, কারণ ওনার পাসপোর্ট ছিল না, উনি বিদেশে যেতে পারেন। ঠিক আছে, উনি এই দেশেই ছিলেন, এবং এই 15 বছর লুকিয়ে লুকিয়ে ছিলেন। আমি জানি আমার সঙ্গে দেখা হয়েছে, এর মধ্যে ওনার সঙ্গে এখানে আমার দেখা হয়েছে, উনি আমাকে বললেন এই কথাটা। তো আপনি ভাবেন তো কোহিনুর মিয়ার কথা, একটা লোক পুলিশের একদম বড় কর্মকর্তা, উনি রাজনৈতিক কারণে 15-16টা বছর লুকিয়ে লুকিয়ে দেশের মধ্যে নিজের নাম লুকিয়ে থাকা, বাস্তবে একটা জীবন না, একটা মানুষ তৈরি হয়। আপনি তার জায়গায় ভাবেন, তার জায়গায় নিজেকে একবার বসে ভাবেন একটা মানুষ কিভাবে বাঁচে। সেই কোহিনুর মিয়া কেন, কোহিনুর মিয়া কি করেছেন, কোহিনুর মিয়া কি 20 কোটি টাকা ইনকাম করছেন নাকি ভাই? তো এখন এই জিনিসগুলো কিন্তু আপনি যদি ইনকাম করে থাকেন আপনি বিচার করেন, কোনো সমস্যা নাই। চাকরি থেকে বাদ দিয়ে আপনি যে উদাহরণটা তৈরি করছেন, সেই উদাহরণের তখন যখন কোহিনুর মিয়াকে বাদ দেওয়া হয়েছে, তখন কিন্তু হারুনরা অন্য যারা আছে তারা সবাই খুব খুশি হয়েছে, এই গেছে। তাহলে কি হলো আপনি যখন গেলেন কি হইল? তো আমার কথাটা এক আমলে দাপুটে আর এক আমলে লুকিয়ে চুরিয়ে কোনোভাবে টিকে থাকতে হবে। এটা কিন্তু অথবা সমস্ত জেলে। পেশায় আপনি সাংবাদিকের মধ্যে দেখেন, আমাদের সাংবাদিকদের মধ্যে একই জিনিস। সাংবাদিক দুটো ইউনিট, দুটো ইউনিট আছে। সাংবাদিকদের দিকে একটু বিশেষভাবে আলোচনায় আনবো, একটু তুলে রাখি আলোচনাটা। শিক্ষকদের দিয়ে শুরু করলাম, পুলিশের আলোচনাটাও হয়ে গেল। শিক্ষকদের সেই শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সেই আলোচনার আয়োজনটা যিনি সঞ্চালনা করছিলেন ডক্টর আব্দুল্লাহ মামুন, তিনিও আপনাদের সহবক্তা হিসেবে বিভিন্ন টকশোতে প্রায় আপনারা তার সাথে কথা বলেন থাকেন। তিনিও দেখলাম যখন শুরুতেই সালাম জানাচ্ছেন, তিনি নাম উল্লেখ করলেন উপাচার্য, সাদা দলের আহ্বায়ক, সাদা দলের নেতৃত্ব, ছাত্র দলের নেতৃত্ববৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং সালাম জানানোর সময়ও একটা মানে সেখানেও রাজনীতিকরণ হয়ে গেল কিনা, সাদা দল ছাত্র দল। শুনেন ভাই, রাজনীতি সব জায়গায় ঢুকে গেছে। যে বলে না একটা জানি বলছিল যে আমাদের রাজনীতিটা ভালো ছিল, কিন্তু রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে সবটাকে শেষ করে দিই। এখন কিন্তু সেগুলো সব জায়গায় চলছে। আমি তো মনে করি ছাত্র রাজনীতি নিয়ে কথা বলার আগে শিক্ষক রাজনীতি নিয়ে কথা বলো। শিক্ষক রাজনীতি একদম বন্ধ করে দাও, একদম। ছাত্র রাজনীতি চলতে পারে, ছাত্র সংগঠনে ছাত্র সংসদ হবে, তারা ছাত্রদের ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করবে, এটা থাকতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু রাজনৈতিক দলের লেজুর হিসেবে থাকা উচিত না, কিন্তু শিক্ষক রাজনীতি থাকাই উচিত না, একদম উচিত না। শিক্ষকরা যখন রাজনীতি করে তো ছাত্ররা রাজনীতিকে আপনি বন্ধ করবেন কিভাবে? তো ছাত্র রাজনীতি করবে। শিক্ষকরা আগে দেখিনি আমরা, উপাচার্য বলতেছে যে ছাত্রলীগের লোকজন আসুক তারপরে আমরা সিদ্ধান্ত দেব, মানে ছাত্রলীগের কাছে শুনে তারপরে সিদ্ধান্ত দেবে। এই দলীয়করণের কি মানে আছে বলেন? দলীয়করণ আমি আপনার কঠিন একটা এক্সাম্পল দিই। কঠিন এক্সাম্পল কি হবে? এইবার তো 213টা আসন পাইছে জামাত 7, ঠিক আছে, মানে ইলেকশনের মাধ্যমে। আর
কিছু আপনার হয়েছে মনে করেন যে এই স্বতন্ত্র তদন্ত হয়েছে বিদ্রোহী প্রার্থী। আমাদের বাংলাদেশ এলাকায় হালুয়াঘাট নামক একটা জায়গা আছে, সেই হালুয়াঘাটে একজন স্বতন্ত্র এমপি, উনি আসলে আওয়ামী লীগ বিএনপি ছিলেন, নমিনেশন চেয়েছিলেন পাননি, ওখানে নমিনেশন পেয়েছেন ইমরান সালে প্রিন্স, প্রিন্স নমিনেশন পেয়েছে। ইমরান সালে প্রিন্স বিএনপি একজন বড় নেতা কিন্তু, বুঝলেন। এখন প্রিন্স শেখ নমিনেশন পেয়েছেন কিন্তু প্রিন্স শেখ নির্বাচনে হেরে গেছে, সেন্ট্রাল লিডার স্থানীয় একটা ছেলের কাছে হেরে, এবং যিনি বিদ্রোহী যিনি ছিলেন উনি ইয়াং একটা ভদ্রলোক। এখন আমি আজকে এই ঘটনাটা আমি বললাম, এই আজকে আমি একটা পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম যে একদিন আগে ওখানে কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে, একটা ব্রিজের উদ্বোধন হয়েছে, একটা ভবনের উদ্বোধন হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, অমুক তমুক অনেক কাজ হয়েছে হালুয়াঘাট। সেখানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের তথ্য প্রতিমন্ত্রী, ময়মনসিংহের আর কি ওই পার্শ্ববর্তী উপজেলার একজন এমপি, যিনি তথ্য প্রতিমন্ত্রী হয়েছেন, ইয়াসের খান কি এরকম নামে, ওই তথ্য প্রতিমন্ত্রী উদ্বোধন করেছেন। তার সঙ্গে ময়মনসিংহ আমাদের মুক্তার আসার এমপি ছিলেন, ময়মনসিংহের জেলা বিএনপির সভাপতি ছিলেন, ময়মনসিংহের জেলা পরিষদের যিনি প্রশাসক তিনি ছিলেন, সবাই ছিলেন। এমনকি পরাজিত প্রার্থী ইমরান সালে প্রিন্স ছিলেন, ছিলেন না কেবল ওখানকার এমপি। কারণ এমপি বিএনপি না, মানে বিএনপি থেকে পাশ করে নাই, সে বিএনপি প্রার্থীকে হারিয়ে পাশ করছে, এত বড় সাহস, অতএব তাকে বাদ রাখতে হবে, তাকে বাদ দিয়ে করা হয়েছে। এটা কি ঠিক হলো? ওই এলাকার মানুষ তো ওই ছেলেটাকে ভোট দিয়েছে, ভাই ওই ভদ্রলোক তারা ভোট দিয়েছে, ওই এলাকার মানুষের মনে কি আপনি ঢুকতে পারলেন? আমি বিএনপি নেতৃবৃন্দকে বলি, আপনারা যে গায়ের জন্য এমপি সাহেবকে বাদ দিয়ে প্রিন্স শেখকে দিলেন, পরাজিত প্রার্থী ওখানে গেল, সে উদ্বোধন করলো, বিএনপির লোকাল কমিটির লোক থাকলো, সবাই থাকলো, 2 দিন আগে যে বিএনপি করতো উনি বিদ্রোহী হয়ে এমপি হচ্ছেন, ওনাকে বাদ দিলেন কেন? কারণটা কি? ওনাকে তো জনগণ চায়। প্রিন্স সাহেব বলবেন যে না আমাকে তো দল নমিনেশন দিয়েছে, দল তো আপনাকে নমিনেশন দিয়ে ভুল করেছে, দল যে আপনাকে নমিনেশন দিয়ে ভুল করেছে তা প্রমাণ আপনি ফেল করছেন। আসলে রুবেল সাহেবই নমিনেশন পাওয়ার যোগ্য ছিল। রুবেল সাহেব ধানের শীষ ছাড়াই পাস করছে, ধানের শীষ পাস করছে, আওয়ামী লীগ ভোট পাইত। তো এই জিনিসগুলো আপনি কিভাবে দেখবেন বলেন? কিন্তু দলীয়করণ না। তাহলে আমি মনে করার চেষ্টা করতেছি, এই তারেক রহমান সাহেব নির্বাচিত হওয়ার পর বলেছিলেন ভাষণে যে আমাকে যারা ভোট দিয়েছেন, আমার বিপক্ষে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোটই দেননি, এই সরকার সকলের সরকার। তো এই সরকার তো রুবেলেরই সরকার না, ওই এমপি সাহেবের সরকার তো না এটা। এই সরকার দায়িত্ব নেবার পর থেকেই দলীয় নিয়োগ, মানে সেই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, আটটি বিশ্ববিদ্যালয়, দুদকেও সরিয়ে দেওয়া, প্রশাসন, পুলিশ, এমনকি সেনাবাহিনীরও কিছু রদবদল হয়েছে, সবখানে দলীয় বিবেচনার কথা বলা হচ্ছে। একটা পুরনো প্রশ্ন, যে দলীয় বিবেচনায় দিয়ে কি খুব লাভ হয়? মানে সেনাবাহিনীর ক্ষেত্রে যেই এখন মাসুদউদ্দিন চৌধুরী গ্রেপ্তার হয়ে আছেন বা বিদেশে আছেন ময়নু আহমেদ, তারাও আসলে টুকটাক দলীয় বিবেচনার ছিল তাদের প্রতিও, সেটা আমরা জেনেছি যে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ময়নু আহমেদকে তখন সেনাপ্রধান করা হলো, বা মাসুদউদ্দিন চৌধুরীকে আত্মীয়তার জেরে তাকে নবম ডিভিশনের জিওসি করা হয়েছিল, পরে তাদের দ্বারাই নিপীড়নের শিকার হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী, এবং বিএনপি আওয়ামী লীগ সব একদম গণহারে নিপীড়নের শিকার হয়েছেন। দলীয় বিবেচনা দিয়ে কি এমন মানে ক্ষতি তো হলো সেই সময়? ক্ষতি তো হয়। শোনেন, সরকারি দলীয় বিবেচনা যারা নিয়ে করতে হয় তারা ওই সরকারকে সার্ভ করবে, এটা গ্যারান্টেড না। কারণ সরকারি দলীয় বিবেচনা হয় যেটা, সরকার কিন্তু পাওয়ারফুল, সেই ক্ষমতার একটু ছিটে ফোটা পাওয়ার জন্য সবাই নিজেকে সরকারি বলে। আওয়ামী লীগ আমলে আমি অনেকবার বলছি, আওয়ামী লীগ আমলে যদি আপনার সঙ্গে রাস্তায় 10 জন লোকের দেখা হতো, তাহলে 9.5 জনই কিন্তু আওয়ামী লীগ করতো। সে লোকগুলো কই? সে লোকগুলো সবাই এখন বিএনপি হয়ে গেছে, সে লোকগুলো সবাই এখন বিএনপি হয়ে গেছে। এই কেন হয়েছে বলেন? বিএনপি কে ভালোবাসা হয়েছে না, তারা বিএনপি হয়েছে যে বিএনপি হইলে আমি হালুয়া রুটি একটু ভাগ পাবো, এই জন্য হয়েছে। বিএনপি কে টর্চার করতেছে নাকি? যে টর্চার যা করা হতো তত ইউনিট সব করে গেছে। তাহলে এখন যেন বিএনপি কিন্তু ভয় হচ্ছে না, তাহলে এখন বিএনপি হচ্ছে হালুয়া রুটি ভাগ করার জন্য। ওই যে ওবায়দুল কাদের বলতেন না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কাউয়া, ফার্মের মুরগি, হাইব্রিড সবাই ঢুকছে এখন আওয়ামী লীগে, এখন একদম মানে সেভাবে কি সব বিএনপিতে ঢুকছে? হ্যাঁ, এগুলো দেখে যাচ্ছে হাইব্রিড, এগুলো হাইব্রিড বিএনপি হয়ে যাচ্ছে। এবং এগুলো এখানেই না, এখানেই না, প্রধানমন্ত্রীর আশেপাশে বহুত আছে, প্রধানমন্ত্রীর আশেপাশে অনেক লোক আছে যাদের সঙ্গে বিএনপির কোনো মানে ছাত্র দলের, ছাত্রলীগের, ছাত্র দলের, যুব দলের অথবা বিএনপির কোনো সংশ্লিষ্টতা নাই, বিএনপির সমর্থন ছিল হয়তো বা এখন বিশেষ সহকারী হয়ে গেছে, অথচ বিএনপি করতে যায় ঘর সংসারে হারাইছে। কিন্তু তিনি যদি যোগ্য হন, মানে আপনি বলছেন যে বিএনপির ছাত্র দলের না, যুব দলের না, বা বিএনপি করেন নাই, তারা এখন বিশেষ পদ পেয়েছেন, তারা যদি খুব যোগ্য হন, চিন্তা করার ক্ষমতা রাখেন, তাহলে কেন তাদের নিয়োগ দেওয়া হবে না? অসুবিধা নাই, তাদের নিয়োগ নিয়ে আমি কোনো কিছু বলছি না,
তারা নিয়োগ পেয়েছেন, ভালো হয়েছে। কিন্তু আমার কথা হলো কি, এটা তো একটা দলীয় সরকার, মানে সরকারটা তো বিএনপির সরকার, তাই না? কারণ যখন আপনি নিয়োগ দিবেন, তখন আপনি যখন সরকারি, মানে আমি বলছি না যে সরকারি কর্মকর্তা নিয়োগ দিবেন, আমরা প্রশাসন না, প্রশাসন না, আমি বলছি সরকারের মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবে, তিনি কি হবে? তিনি তো উপদেষ্টা, তার কোনো পেশাজীবী সংগঠন না, এটা তো আর পেশাদার আমলা না, এটা তো প্রফেশনাল না, এটা তো একজন ব্যক্তি ক্যাপ্টেন। যদি উনি ওই সাবজেক্টের কি হন, টেকনোক্রেট হন, তখন এক কথা। কিন্তু আমি যাদের কথা বলতেছি, ইঙ্গিত দিচ্ছি যাদের, তখন তো টেকনোক্রেট না রে ভাই, তাহলে কোনো কোনো লোক ধরে ঢুকে পড়ছেন। তো এখন আপনি তাকায় দেখেন, বিএনপি অনেক লোক আছে, অনেক লোক আছে, তাদের ত্যাগের কোনো শেষ নাই। একটা বলতে পারি আপনাকে, এই যে হাবিবগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভদ্রলোক আছেন, তার নামে সর্বোচ্চ সংখ্যক মামলা ছিল, তার নামে সর্বোচ্চ সংখ্যক মামলা তার নামে ছিল বিএনপির নেতাদের মধ্যে। উনি কেন্দ্রীয় নেতা, ওনাকে কি বানানো হয়েছে ভাই? উনি নো হয়। এখন বলবেন হাইবিদের সঙ্গে আন্দোলন করছে না, বিদ্রোহ, হ্যাঁ সে বিদ্রোহ করতেছে না, সে দলের প্রতি অনুগতও আছে। কিন্তু এই আনুগত্যে, এই ত্যাগে বিনিময়ে সে পেল না, তাকে নমিনেশনও দেন নাই, সে আপনি হয়তো সে কিছুই পেল না। তো আমি বলছি কি, মানে ব্যাপারটা কি এরকম যে দলের ভেতরে ত্যাগের মানে মূল্যায়ন কম হলেও বা কোথাও কোথাও সেটা ত্যাগের মূল্যায়নটা বাদ পড়ে গেলেও পেশাজীবীদের ক্ষেত্রে সেই দলের মানে দলীয় মূল্যায়নটা খুব ভালো হচ্ছে। মানে যেমন ধরেন হ্যাঁ, একদম ভালো, আপনি বলেন পেশাজীবী আমাদের মূল্যায়ন হবে, এখানে হচ্ছে তেল দেওয়া দেবে। একজনের মনে করেন একজনের বড় ভাই আছে, সে হয়তো দলের খুব বড় একজন নেতা, সে তাকে পার্সোনালি পছন্দ করে, তাকে এনে ঢুকতেছে। শুনেন, এই বাড়িটা বোঝা যেত যদি এবার নির্বাচনটা মানে সকল দলের অংশগ্রহণে হতো। দল তো নাই, নির্বাচনের আগেই তো আমরা সবাই জানি বিএনপি জিতবে, তখন একদিকে বিএনপি আর একদিকে জামাত। তো এটাতে এই জামাতের সঙ্গে যে বিএনপি জিতবে এটা সবাই জানে। কিন্তু যদি আওয়ামী লীগ থাকতো, আপনি দেখতেন বিএনপির মনোনয়নগুলি ঠিক একই রকম হয়, তখন তারা হিসাব নিকাশ করে মনোনয়ন দিত। তো এরকম হয়েছে। জি, মানে আমরা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালাম, আমরা পুলিশের দিকে কথা বললাম। মাননীয় প্রধানমন্ত্রী এও বলছেন যে অপরাধীদের রাজনৈতিক পরিচয় না, পুলিশদেরকেই বলছেন যে অপরাধীদের রাজনৈতিক পরিচয় না, অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশকে নির্দেশনা দিচ্ছেন। মানে এখানেও রাজনৈতিক বিবেচনার কথাই আসছে, কিন্তু সেটিও কি আসলে হচ্ছে? উদাহরণস্বরূপ যদি দেখি, তাকে আসলে রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়ে গিয়ে তাকে 2 মাস জেল খাটলো এবং মাস্টার্স পরীক্ষা দিতে পারলো, তার বিয়েও ছিল বেচারির, সবকিছুই উল্টাপাল্টা হয়ে গেল জীবনটা। যারা তাকে ছেড়ে দিয়ে আসলো সেই মোসাদ্দেক, পরবর্তীতে মোসাদ্দেক ডাকসু নেতা মোসাদ্দেককে আবার ছাত্রদল নেতারা মেরে পিটে পুলিশে দিয়ে আসলো, তখনও পুলিশ নিশ্চুপ। মানে তার পুলিশের সামনে মারলো, মেরে তাকে দিয়ে আসলো, তখনও পুলিশ নিশ্চুপ। রাজনৈতিক পরিচয়কে উপেক্ষা করতে পারছে পুলিশ? পারছে না। আমি আবার বললাম, আপনাকে আগেও বলেছি যে প্রধানমন্ত্রী যেভাবে বলছেন সেভাবে তার সহকর্মীরা চলছেন না, তারা প্রধানমন্ত্রীকে ফলো করছেন না, সিনক্রোনাইজিংটা হচ্ছে না। সিনক্রোনাইজিং এর দরকার আছে। এটা কি প্রধানমন্ত্রী বলছেন নাকি প্রধানমন্ত্রী এটা মেনেই এইটা মেইন পয়েন্ট, এই পয়েন্টে আসছে। দেখেন সিনক্রোনাইজিং কি কারণে হচ্ছে না? প্রধানমন্ত্রী যেহেতু প্রত্যেকটা মন্ত্রীকে জনে জনে যে প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে উনি তো প্রত্যেক দিন যে বলবেন না, উনি একটা নীতিমালা দিবেন, উনি বলবেন যে আমার এইটার পলিসি, আপনারা এই পলিসিটা ফলো করেন। এবং অনেক সময় আমি উদাহরণ দিয়ে বোঝাতে, যেমন ধরুন ফুটবল যখন খেলা হয়, যখন এই দলের অধিনায়ক সে কি প্রত্যেকটা প্লেয়ার নাম ধরে যে ডাকে, এই তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও বলে, কথা বলে না ভাই, দুই একটা জায়গায় বলে, বাকি সময় কিন্তু ওনার নেওয়ার ভঙ্গি থেকে বল দিয়ে দেওয়ার টান দেয়, ওই ভঙ্গি দেখে কিন্তু সহকর্মীটা সহযোগী খেলাটা বুঝে আমাকে কোন জায়গায় থাকতে হবে, কোন জায়গায় পাস দিবে, চোখের ইশারায় কিন্তু তারা বুঝে। এখানেও ঠিক একই জিনিস, উনি তো টিম লিডার, তো ওনার টিমে যারা আছেন তারা তো ওনার চোখের ইশারায় বুঝবেন, ওনার কথা সব বলতে হবে কেন? কিন্তু আমরা দেখতেছি উনি যা বলতেছেন সেগুলো বাস্তবায়িত হচ্ছেন। এই যে আপনি বলেন থানায় দলীয় পুলিশ কি হবে না, থানায় মানে বিএনপি লোকজন দলীয় লোকজন যে প্রভাব বিস্তার করবে না, বলেন তো। স্বরাষ্ট্রমন্ত্রী যখন আসেন একবার থানায় গিয়েছিলেন, উনি থানায় গিয়ে বললেন যে বিএনপি লোকজন থানায় না আসে, খুব ভালো কথা, আসলে তো যাবে না, বিএনপি লোকের থানায় কি কাজ? বিএনপির লোক যাবে বিএনপি অফিসে, তাকে থানায় যেতে হবে কেন? কিন্তু থানায় যাচ্ছে। আজকে একটু খবর নেন সারা দেশে সকল থানায় বলে আপনি দেখেন কোন থানায় যায় নাই বিএনপি লোকজন আছে। এখন এটা হয় কি, এটা একটা ভালো ব্যবসা। উপজেলা পর্যায়ে এই থানায় যাওয়াটা, থানায় যে দালালি করাটা, এটা হলো সবচেয়ে লাভজনক ব্যবসা। এই ব্যবসা বিএনপি ছাড়বে কেন? এই ব্যবসাটা আওয়ামী লীগও করছে, আওয়ামী লীগ করছে, ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, স্বেচ্ছাসেবক লীগ করছে, সবাই করছে, এরাও করতেছে। বাট মূল যে কথাটা সেটা হলো কি, যে প্রাইম মিনিস্টার যা বলছেন, যা ভাবছেন, যেভাবে করতে চাচ্ছেন সেভাবে হচ্ছে না। জি।
হচ্ছে না, এই আপনি তো শুরুতেই বলেন যে উনি বলছেন যে শিক্ষা মানে যেন দলীয় যেন শিক্ষকদের নিয়োগ না হয়, অথচ আমাদের শিক্ষামন্ত্রী তো একবারে সমস্ত বিশ্ববিদ্যালয়ে মানে ওনার দলীয় লোককে নিয়োগ দিয়ে দিচ্ছেন, জান নাই দিচ্ছেন তো ওনারা তো বুঝতে পারছেন না প্রাইম মিনিস্টার কি বলছে, না, অথবা বুঝতেও ওনার মানছেন। আগের প্রাইম মিনিস্টার যদি বলি, শেখ হাসিনা যখন প্রাইম, তখন তো তিনি বলতেন অপরাধী যেই দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না, কিন্তু এগুলো তো শুনতাম, কাজ তো এরকম হতো না। আমার কাছে মনে হয় উনি এটা মিন করতেন কিনা আমার সন্দেহ, উনি মিন করতেন কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে, কারণ অনেক অপরাধী ছাড়ার ব্যাপারে ওনার নিজেরও ভূমিকা ছিল, কাজে ওটা উনি মিন করতেন কিনা এটা আমার সন্দেহ আছে। জনাব তারেক রহমান মেন করছেন তো। আমি তাই এখন পর্যন্ত তাই মনে করি। আচ্ছা,